খাল কি মতিন সরকারের বাবার জন্মেছে? জল সবার, মাটি সবার। আমি তো খালের জল আটকাচ্ছি না, মাছ ধরছি না ওর পুকুর থেকে। একটু জায়গায় চুলো বসাচ্ছি যাতে আমার ছেলেরা ভাত পায়। তুই চুপ কর, তোকে বুঝিয়ে লাভ নেই। আমি কাল গিয়ে ভেঙে দেব ওই রান্নাঘর, দেখি কে আটকায়। দুটো লোক নিয়ে যাব, 5 মিনিটে শেষ। সাবধান করি, আমার বিরুদ্ধে গেলে তোমারও ভালো হবে না। তোমার নৌকাটাও এই খালে চলে, মনে রেখো। মা, বাঁশগুলো আনলাম। পাড়ার মাজিদ কাকা বলল, এত বাঁশ দিয়ে কি করবি? বললাম মায়ের হুকুম। তা মা সত্যি কি করবে এত বাঁশ দিয়ে? তোর বাবা বেঁচে থাকতে বলতো, এই খালটা আশীর্বাদও অভিশাপও। বর্ষায় জল ওঠে, সব ভাসিয়ে নিয়ে যায়। 3 দিন কাঁচা চাল চিবিয়ে খেয়েছিলি তুই আর ছোটু। মনে আছে মা, সেই 3 দিনের কথা ভুলবো কি করে? ছোটু তো জ্বর বাঁধিয়ে ফেলেছিল। এবার কি করবে বলো? উঁচু করে বাঁশের মাচা বানাবো, তার ওপরে টিনের চালা দেব, উনুন বসাবো উঁচুতে। জল যতই উঠুক রান্নাঘর ডুববে না। মা, তুমি তো দেখি বিরাট ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষ হাসবে না? খালের মধ্যে রান্নাঘর! গ্রামের কেউ কোনোদিন এমন কিছু করেছে? লোকে পাগল বলবে যে। হাসুক, পাগল বলুক, মজিদ বলুক, যা খুশি। হাসতে হাসতে একদিন বুঝবে, যাদের পেটে আগুন জ্বলেছে তারা জানে খিদের দাম কত। চল, কাল থেকে কাজ শুরু করি। আচ্ছা মা, তুমি যখন বলছো তখন করব। কিন্তু একটা কথা, বাঁশগুলো কাদায় পুঁততে হবে। আমি একা পারবো তো? হাসিনা মা, এ কি করছো তুমি? খালের মাঝে বাঁশ পুঁতছো, নৌকা যাবে কি করে? আর এই কাদায় নেমে তুমি আর ছেলে একা একা এত ভারী কাজ, শরীরটার কথাও ভাবো একটু। নৌকার রাস্তা দেখেই বানাচ্ছি, একটু পাশ দিয়ে গেলেই হবে, কোনো সমস্যা হবে না। আর শরীরের কথা বলছো, শরীর ভাঙলে আবার গড়া যায়, কিন্তু বর্ষায় ছেলে দুটোর মুখে ভাত না দিলে সে যন্ত্রণা বলার না। তা বুঝি মা, সেই 3 দিনের কথা পুরো পাড়া জানে, কিন্তু খালের মাঝখানে রান্নাঘর, এ তো কেউ কোনোদিন শোনেনি। মতিন সর্দার জানলে গোলমাল করবে, বলবে খাল তো জমিদারের। খাল কি মতিন সরকারের বাবার জন্মেছে? জল সবার, মাটি সবার। আমি তো খালের জল আটকাচ্ছি না, মাছ ধরছি না ওর পুকুর থেকে। একটু জায়গায় চুলো বসাচ্ছি যাতে আমার ছেলেরা ভাত পায়। তোমার সাহস দেখে অবাক হই মা। রহিম ভালো মানুষ ছিল, সেই মানুষটার একটাই ভুল ছিল, বেশি ভালো ছিল, তাই তাড়াতাড়ি নিয়ে গেল। আমি সন্ধ্যায় আসবো, দুটো বাঁশ বাঁধতে সাহায্য করব, একা পারবে না তুমি। চাচা, তুমি এলে ভরসা পাই। সত্যি বলছি, তুমি না থাকলে এই গ্রামে আমার কেউ ছিল না। ওপরওয়ালা তোমার ভালো করুক। তুমি যদি আসো তাহলে আমি ওপরের বাঁশগুলো ধরবো, তুমি নিচে বাঁধবে। একা করতে গেলে হাত ফসকে যায়। আসবো বাবা, আসবো, তুই চিন্তা করিস না। শুনলি, সেই হাসিনা রহিমের বউটা খালের মাঝখানে নাকি ঘর বানাচ্ছে, একেবারে বাঁশ টিন দিয়ে রান্নাঘর আমার খালে, আমার পুকুর, আমার খাল, আমার জমি। এইসব এই গরিব লোকগুলো হাত দেয় কোন সাহসে? হাসিনার কথা বলছো? বেচারি বিধবা মানুষ, দুটো ছেলে নিয়ে কোনো রকমে দিন কাটায়। তুমি একটু ছেড়ে দাও না, ওর কি আছে আর কি বা নেবে? একটা উনুন বসাচ্ছে, জমি তো দখল করছে না। ছেড়ে দাও, তুই বুঝবি না। আর ছেড়ে দিলে কাল আরো 10 জন খালের ঘর বানাবে। একটু ছাড় দিলেই মাথায় চড়ে বসবে এরা। এই গরিব মানুষগুলোই তো হাড় ভাঙা খেটে তোমার জমিতে ফসল ফলায়। তুমি একটু নরম হও। আমি ভেতরে ভেতরে ভয় পাই, তুমি এত মানুষের কষ্টের কারণ হচ্ছ, এর ফল না একদিন তোমায় ভোগ করতে হয়। তুই চুপ কর, তোকে বুঝিয়ে লাভ নেই। আমি কাল গিয়ে ভেঙে দেব ওই রান্নাঘর, দেখি কে আটকায়। দুটো লোক নিয়ে যাব, 5 মিনিটে শেষ। যা খুশি করো, তবে একটা কথা বলি, গরিবের চোখের জল না মাটিতে পড়ে না। আমার মা বলতো এই কথা, তুমি বিশ্বাস করো আর নাই করো। তোর মায়ের কথা আমাকে শোনাস না। মা দেখো, চালটা বসে গেছে।
এখন বৃষ্টি হলেও ভিজবে না। আমি একটু আগে পরখ করলাম, মাচাটা বেশ শক্ত, 2-3 জন উঠলেও কিচ্ছু হবে না। তোর বাবা থাকলে হয়তো আরো ভালো করে বানাতো। ও তো কাঠের কাজ জানতো, বাঁশের কাজ জানতো, কিন্তু তুই আছিস তো বাবা, তুই তো তোর বাবারই ছেলে। দেখ, আমি একটু উঁচু করে গড়েছি, মাটি ভালো করে চেপে দিয়েছি যাতে ফাটল না ধরে। পাশে একটা তাক বানিয়েছি, সেখানে চাল ডাল তেল নুন রাখবো। তুমি সব ভেবে রেখেছো দেখছি। কিন্তু মা, একটা কথা, কাল শুনলাম মতিন সর্দার নাকি খুব রাগ করেছে, বলেছে ভেঙে দেবে রান্নাঘর। করিম চাচাই বলল, চাচা বলল সাবধানে থাকতে। ভাঙবে? ভাঙুক, আমি আবার বানাবো। একবার ভাঙবে 10 বার বানাবো। এই হাত দুটো দিয়ে তোদের বড় করেছি, তোদের বাবা চলে যাওয়ার পর একা একা সব সামলেছি, রান্নাঘরও বানাবো। তোমার সাহস আমাকে অবাক করে মা। মাঝে মাঝে ভাবি, তুমি যদি পুরুষ হতে তাহলে সর্দারের চেয়ে বড় সর্দার হতে। ঠিক আছে, আমিও তোমার পাশে আছি। যা হবে একসঙ্গে মোকাবেলা করব। সন্ধ্যার আগে চুলোটায় একবার আগুন ধরাই, দেখি ঠিক মতো জ্বলে কিনা। শুকনো পাতা আর খড় এনেছি, আগুন ঠিকই ধরবে। মাসখানেক ধরে শুকনো মুড়ি খাচ্ছিস, আজ পেট ভরে খাবি। সর্দার, একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ সকাল সকাল এত লোকজন নিয়ে? চেহারা দেখে মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছ। কার সঙ্গে এত রাগ? তোমার বলার দরকার নেই করিম, তবু বলছি, সেই হাসিনার রান্নাঘর ভাঙতে যাচ্ছি। আমার খালি অনুমতি ছাড়া ঘর বানিয়েছে, এটা সহ্য করা যায় না। সর্দার, তুমি তো বড় মানুষ, এ কিসের কমতি তোমার? হাসিনা একটা বিধবা মেয়ে মানুষ, 2টো ছেলে নিয়ে পেটে ভাত খায়, এতে তোমার কি ক্ষতি? মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা আমি দেখব। ইজ্জতের কথা আমাকে শেখাবে না করিম। সাবধান করিম, আমার বিরুদ্ধে গেলে তোমারও ভালো হবে না। তোমার নৌকাটাও এই খালে চলে, মনে রেখো। আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি না সর্দার। তুমি আজ ভাঙো, কাল কিন্তু তোমারও বিপদ আসতে পারে। এই গ্রামে তোমাকে মানুষ ভয় পায়, ভালোবাসে না। ভয় কেউ পাশে দাঁড়ায় না সর্দার, ভালোবাসা দাঁড়ায়। বিপদ? আমার বিপদ? হাহ, দেখা যাবে। আমার পাকা বাড়ি, 10 বিঘা জমি, আমার বিপদ কি হবে? এখন সরো আমার পথ থেকে, বেশি কথা বলো না। সরব সর্দার। রহিম হাসিনার স্বামী তোমার জমিতে হাড় ভাঙা খাটতো বিনা অভিযোগে, একটা দিনও ছুটি নেয়নি। তার বউটার উনুন ভাঙতে যাচ্ছ তুমি। রহিম মরে গেছে, মরা মানুষের কথা তুলে লাভ নেই, সরো। হাসিনা, নেমে আয়, এই রান্নাঘর এক্ষুনি ভাঙতে হবে। আমার খালি আমার অনুমতি ছাড়া কিছু বানানোর অধিকার নেই। বিধবা মেয়ে মানুষ হয়ে এত বড় কাণ্ড করলি, গ্রামের মানুষ কি ভাববে? একটা মেয়ে ছেলে সর্দারকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সর্দার, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এই রান্নাঘর আমি ভাঙবো না। গত বর্ষায় আমার ছেলেরা 3 দিন না খেয়েছিল, সেই রাতে ওপরওয়ালার কাছে কসম খেয়েছিলাম আর কোনোদিন আমার সন্তানরা না খেয়ে থাকবে না। এই রান্নাঘর সেই কসমের ঘর। তোর কসমের জমি আমার খালে কেন? নিজের জমিতে বানা। আমি কি বলেছিলাম আমার খালে বানাতে? সর্দার, আমার জমি কেনার টাকা নেই, সে তো আপনি জানেনই। আমি তো খালের জল আটকাচ্ছি না, একটু জায়গায় উনুন বসিয়েছি যাতে আমার ছেলেরা খেতে পায়। আপনি চাইলে এই 2টো হাত কেটে নিন, কিন্তু ওই রান্নাঘর আমি নিজের হাতে ভাঙবো না। সর্দার, আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। আমার বাবা আপনার জমিতে সারা জীবন খেটেছে, একদিনও মজুরি বাকি রাখেননি আপনি। সেটা ঠিক আছে, আপনি কেন এত রাগ করছেন? তুই মুখ সামলে কথা বল। বাপের বয়সী মানুষের সঙ্গে কথা বলছিস, খুব বড় কথা বলছিস তুই আর তোর মা। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু মনে রাখিস, মতিন সর্দার ভোলে না, হিসাব হবে। হাসিনা মা, এবার বর্ষাটা অন্যরকম হবে, আমরা হাড়ি টের পাচ্ছি। 50 বছর ধরে এই খালে মাছ ধরি, জল চিনি। আমার বুড়ো হাড়গুলো কখনো মিথ্যে বলেনি। আমিও ভয় পাচ্ছি, মেঘের রং দেখে বুঝতে পারছি সাধারণ বৃষ্টি নয় এটা, কিন্তু ভয় পেলে তো চলবে না। রান্নাঘরটা শক্ত করে বেঁধেছি, 3টে দড়ি দিয়ে বাঁধা, বাঁশগুলো গভীরে পোঁতা। 3 জনের খাবার হিসাব করলে হয়তো 20 দিন টানা যাবে, কিন্তু তার বেশি না।
একটা কথা বলি মা, তুমি কি শুধু নিজের জন্য রান্নাঘর বানিয়েছো? তুমি যে ওই রান্নাঘরে এত বড় হাঁড়ি রেখেছো, ওটা তো 10 জনের রান্নার হাঁড়ি। তুমি ঠিকই ধরেছ, গত বছর বন্যায় শুধু আমি না, পুরো গ্রাম না খেয়েছিল। আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা দিয়ে যতজনকে পারি খাওয়াবো। তোমার মায়ের মতো মানুষ এই গ্রামে আর নেই হাসিনা। তোমার স্বামী রহিমও এমনই ছিল, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতো। মা, জল উঠছে, দেখো ঘরের মেঝেতে জল ঢুকছে, পায়ের গোড়ালি পর্যন্ত উঠে গেছে। ছোট ঘুমোচ্ছে, ওকে জাগাবো? ও তো গভীর ঘুমে, কিছু টের পাচ্ছে না। জাগা জাগা তাড়াতাড়ি, আর দেরি করিস না। চাল ডালের বস্তাগুলো ওপরে তোল। এজন্যই রান্নাঘরটা খালের মাঝে বানিয়েছিলাম। এখন ওখানে যেতে হবে আমাদের। নৌকাটা আছে তো, বাইরে বেঁধে রেখেছিলি? আছে মা, গাছের সঙ্গে দুবার দড়ি দিয়ে বেঁধেছি। কিন্তু এই ঝড়ে খালি নৌকা নিয়ে যাওয়া কি ঠিক হবে? জল এত জোরে বইছে, স্রোত দেখে ভয় লাগছে। নৌকা উল্টে গেলে? আমি সাঁতার জানি, কিন্তু ছোটু পারবে না। ও তো এখনো ছোট, জলে পড়লে হাবুডুবু খাবে। আমি আগে যাব, দড়ি বেঁধে রাখবো মাচায়। তারপর তুই আর ছোটু দড়ি ধরে ধরে আসবি। ভারী জিনিস আগে নৌকায় তোল। চালের বস্তা, ডালের বস্তা, তেলের কৌটো, নুন, হলুদ, দেশলাই। দেশলাই ভিজলে আগুনই জ্বালাতে পারবো না, সেটা কাপড়ে মুড়িয়ে রাখ। এগুলো ভিজলে সর্বনাশ। মা, বাইরে শোনো, মানুষ চিৎকার করছে। মনে হচ্ছে অনেক ঘর ভেঙেছে। কেউ যেন বলছে, বাঁচাও বাঁচাও। আমরা কি শুধু নিজেরা বাঁচবো? অন্যদের কি হবে? আগে নিজেরা বাঁচি, তারপর অন্যদের বাঁচাবো। ডুবতে ডুবতে কাউকে বাঁচানো যায় না। চল, সময় আর নষ্ট করিস না। আমি সামনে, তুই পেছনে। ছোটুকে মাঝখানে বসা, চল। হাসিনা মা, তুমি বেঁচে আছো? পুরো গ্রাম ডুবে গেছে মা, যা দেখলাম তা বলার ভাষা নেই। মতিন সর্দারের পাকা বাড়িও জলের নিচে। সেই পাকা বাড়িটা যেটা নিয়ে এত গর্ব করত, ধানের গোলা ভেসে গেছে। তুমি ঠিকই হিসাব করে বানিয়েছিলে মা। আগে তুমি শুকনো কাপড় পরো। ভেজা কাপড়ে থাকলেই ঠান্ডা লেগে যাবে। তোমার বয়স হয়েছে। আমি এখনই বড় হাঁড়িতে খিচুড়ি চড়াচ্ছি। তুমি নৌকো নিয়ে যাও, যত মানুষকে পারো এখানে আনো। এক মুঠো করে খিচুড়ি সবাই পাবে। পেটে কিছু পড়লে মানুষ বাঁচবে। মা, তোমার কাছে কতটুকু আছে? পুরো গ্রামকে কতক্ষণ খাওয়াবে? 100-150 মানুষ, তোমার এক বস্তা চালে কতজন খাবে? তোমার নিজের ছেলে দুটোর কথা ভাবো, ওরা তো ছোট, ওদের খাবার লাগবে। ওপরওয়ালা আমাকে দিয়েছে এই চুলো, এই চাল, এই দুটো হাত। যতক্ষণ আছে ততক্ষণ রান্না করব। পাতলা করে রাঁধবো, জল বেশি দেব। এক মুঠো করে সবাই পাবে। মতিন সর্দারকেও খবর দিও, সেও তো মানুষ, তার পরিবারও তো ক্ষুধায় আছে। সর্দারকেও? সে তো তোমার রান্নাঘর ভাঙতে চেয়েছিল। সব মনে আছে, কিন্তু বিপদের দিনে শত্রু মিত্র থাকে না। ক্ষুধার সামনে সব মানুষ ক্ষুধার্ত মানুষ। যাও, তাড়াতাড়ি যাও। আমি জানি না কি বলবো, মুখে কথা আসছে না। আমার পাকা বাড়ি ডুবে গেছে, আমার সব কিছু থেকেও কিছু নেই। আর তোমার কিছু না থেকেও তুমি সবার জন্য রান্না করছো। একটা ভাঙা উনুন দিয়ে তুমি যা করছো, আমি পাকা বাড়ি দিয়েও পারিনি। হাসিনা, আমাকে মাফ করো। আমি জানতাম আমার স্বামী তোমার সাথে অন্যায় করেছে। রান্নাঘর ভাঙতে গিয়েছিল, কিন্তু আমি মুখ খুলিনি, আটকাতে পারিনি। আমার স্বামীকে আমি ভয় পেতাম। তুমি সত্যি বড় মানুষ হাসিনা। তোমাকে আমি কোনোদিন দোষ দিইনি। তুমি নিজেও তো কষ্টে আছো, সেটা আমি জানি। আর সর্দার, আপনি খান, দেরি করবেন না, ঠান্ডা হয়ে যাবে। এই খিচুড়িতে গরিব বড়লোকের ভেদ নেই, এটাই তো সংসার। আজ তুমি দাও, কাল তুমি পাও। মা, আজ কতজনকে খাওয়ালে জানো? আমি গুনেছি, 46 জন। মতিন সর্দার নিজের হাতে পাতা পেতে খেয়েছে। সেই মতিন সর্দার যে কদিন আগে এই রান্নাঘর ভাঙতে এসেছিল। দুনিয়াটা কেমন উল্টে গেল, তাই না মা? দুনিয়া উল্টায়নি বাবা, দুনিয়া তার আসল রূপ দেখিয়েছে। বন্যার জল সব ভেদাভেদ ভাসিয়ে নিয়ে যায়।
জমিদারের পাকা বাড়িও ডোবায়, গরিবের কুঁড়ে ঘরও ডোবায়। তখন বোঝা যায় কে আসলে বড়। কিন্তু মা, চাল তো প্রায় শেষ। আমি দেখলাম বস্তায় আর হাত দুয়েক চাল আছে। আর একদিন চলবে বড় জোর, তাও পাতলা করে রাঁধলে। তারপর কি হবে? 46 জন মানুষ, কাল আরও আসবে হয়তো। জল তো কমেনি এখনো। বাবা, আজকের চিন্তা আজকে। ওপরওয়ালা যাকে একটা পথ বন্ধ করে তাকে আরেকটা পথ খুলে দেয়। আজ আমরা 46 জনের পেটে খাবার দিতে পেরেছি, এটাই তো অনেক বড় কথা। মা, আমি একটা কথা বলবো? আগে বলো, রাগ করবে না? আজ মতিন সর্দার যখন খাচ্ছিল, তার চোখে জল দেখলাম। লুকানোর চেষ্টা করছিল, মুখ নিচু করে খাচ্ছিল, কিন্তু আমি দেখেছি। আমার মনে হলো লোকটা খারাপ না, শুধু টাকার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। ঠিক বলেছিস বাবা, মানুষ খারাপ হয় না, মানুষের অহংকার খারাপ। টাকা চলে গেলে অহংকারও যায়, তখন ভেতরের মানুষটা বেরোয়। সর্দার আজ যে চোখে তাকিয়েছিল, সেই চোখে আমি একজন সত্যিকারের মানুষকে দেখেছি। সেই মানুষটা চাপা পড়েছিল জমি, টাকা, ক্ষমতার নিচে। আজ বেরিয়ে এসেছে। মা, তুমিও ঘুমাও, তোমার হাত দুটো কাঁপছে। দেখছি না আমি? এত খাটুনি করেছো সারাদিন, সকাল থেকে একটানা আগুনের সামনে বসেছিলে। তোমার চোখও লাল হয়ে গেছে ধোঁয়ায়। আমি একটু জেগে থাকি, চুলোর আগুনটা দেখি, প্রদীপেও তেল কম, একটু পরে নিভিয়ে দেবো। তুমি শুয়ে পড়ো মা, তুমি শুয়ে পড়ো। আচ্ছা বাবা, তুই যখন বলছিস, কিন্তু বেশিক্ষণ জেগে থাকিস না, তোরও শরীর আছে। হাসিনা, ভেতরে আসতে পারি? আমি কিছু এনেছি। আমার ধানের গোলা ভেসে গেল, একটা গোলা উঁচুতে ছিল, টিলার উপরেরটা সেটা বেঁচে গেছে। সেখান থেকে এত বস্তা চাল, কিছু ডাল, তেল যা পেয়েছি সব এনেছি। তোমার রান্নাঘরে দিয়ে যাচ্ছি। জানি মাফ পাওয়ার যোগ্য না আমি, কিন্তু তবুও বলছি। সর্দার, আপনি মাফ চাইছেন? আমি তো একটা সাধারণ মেয়ে মানুষ, আপনি বড় মানুষ, আমি গরিব। কিন্তু আপনি যে আজ এই চাল নিয়ে এসেছেন, এই চালের দাম আপনার গোলা ভর্তি ধানের চেয়ে বেশি। আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুয়ে শুয়ে ভাবছিলাম। ফাতেমা আমাকে বলেছিল গরিবের চোখের জল মাটিতে পড়ে না। আমি বুঝিনি সেদিন, বলেছিলাম চুপ করতে। আজ বুঝছি কথাটার মানে। সর্দার, কথা এখন থাক, অনেক কথা হয়েছে। চলুন একসঙ্গে রান্না করি। আর চাল বেশি আছে আপনার কল্যাণে। খিচুড়িটা একটু ঘন রান্না করব আজ। বাচ্চাগুলো কাল পাতলা খিচুড়ি খেয়ে তৃপ্তি পায়নি, মুখ শুকনো ছিল ওদের। আজ ভালো করে খাওয়াবো। আমি বসবো তোমার পাশে? আমার তো লজ্জা লাগছে হাসিনা। কদিন আগে এই রান্নাঘর ভাঙতে এসেছিলাম, আজ এই রান্নাঘরে বসে খাচ্ছি। লজ্জার কিছু নেই সর্দার, ভুল সবাই করে। ভুল বোঝার পরেও যে বদলায় না, সে খারাপ। আপনি বদলেছেন, এটাই বড় কথা। গ্রামের মানুষেরা, আমি মতিন সর্দার। আজ তোমাদের সামনে একটা কথা বলতে চাই। কথাটা বলা আমার জন্য সহজ না, কিন্তু না বললে আমার বুকের ভেতরটা পচে যাবে। এই গ্রামে আমি সব সময় নিজেকে বড় ভেবেছি জমি আছে, টাকা আছে, পাকা বাড়ি আছে, তাই আমি সবার উপরে। উনি ভাবতেন কথাই আইন, আমার হুকুমই শেষ কথা। কিন্তু এই বন্যা ওনার চোখ খুলে দিয়েছে। ওনার সব ভেসে গেল, এক রাতে সব শেষ। নিজে ঘর হারা হলেন। আর হাসিনা, যাকে উনি অপমান করেছেন, যার রান্নাঘর ভাঙতে চেয়েছিলেন, যাকে বিধবা বলে তুচ্ছ করেছিলেন, সেই হাসিনা খাইয়েছে, ওনার বউকে খাইয়েছে, ওনাকে বলেছে বসুন খান। সেই ছোট্ট রান্নাঘর পুরো গ্রামকে বাঁচিয়েছে। যে রান্নাঘর আমি ভাঙতে চেয়েছিলাম, সেই রান্নাঘরই আমাকে বাঁচিয়েছে। আজ থেকে ওই খাল হাসিনার, শুধু হাসিনার না, সবার। কেউ কোনোদিন ওই খালে কাউকে আটকাবে না। আমি ঘোষণা করছি, এই গ্রামে আর কোনো মানুষকে তার গরিবের জন্য অপমান করা হবে না। কেউ করলে আমি নিজে দেখব। সর্দার, খাল আমার না, খাল কারোর না, খাল সবার। আর ওই রান্নাঘর, ওটাও আমার একার নয়, এটা এই গ্রামের। এখন থেকে ওটা গ্রামের রান্নাঘর।
আমি শুধু একটা উনুন জ্বালিয়েছিলাম, কিন্তু সেই আগুনে পুরো গ্রাম উষ্ণ হয়েছে। সেই খিচুড়ি 46 জনের পেটে গেছে। জমি যায়, টাকা যায়, বাড়ি ভাঙে, কিন্তু হাত বাড়ালে পরস্পরের দিকে সব বাড়ানো যায় না। তোমরাও এমনভাবেই আমাদের পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।